এই ছেলেটির নাম রিকি। তার নেশা এবং পেশা ছিল প্রতারণা করা, আর তার প্রধান টার্গেট ছিল বড়লোকের সুন্দরী মেয়েরা, যাদেরকে পটিয়ে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। তো কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। একটা সময় প্রতারণার শিকার হওয়া মেয়েগুলো জোট বাঁধে, আর এই মেয়েগুলোর প্রধান মিশন ছিল দুর্ধর্ষ সেই প্রতারককে খুঁজে বের করা। কেমন ছিল তাদের মিশন? তারা কি শেষ পর্যন্ত সেই প্রতারককে পাকড়াও করতে পেরেছিল? তাই জানবো আমাদের আজকের গল্পে। তো বলছিলাম 2011 সালে মুক্তি পাওয়া কমেডি জনরার সিনেমা লেডিজ ভার্সেস রিকি ভেলের কথা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা ধনী পরিবারের এক পাপাকি পরীকে দেখি। এই মেয়েটির নাম হচ্ছে ডিম্পল। সে তার বান্ধবীদের সঙ্গে সেজেগুজে কোথাও ঘুরতে যাচ্ছিল। যাবার বেলায় সে তার মাকে বলে যায় সে আজ রাতে বাসায় ফিরবে না, কারণ সে তার বান্ধবীদের বাসায় থাকবে। কিন্তু একটু পরেই আমরা ডিম্পলের আসল উদ্দেশ্যটা বুঝতে পারি। সে মূলত তার বয়ফ্রেন্ড সানির সঙ্গে দেখা করার জন্যই বাইরে এসেছে। এজন্য সে তার বান্ধবীদেরকে বিদায় জানিয়ে সানির বাইকে চড়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সারা রাত মাস্তি করে কাটায়। অতিরিক্ত দুষ্টপানি খাওয়ার ফলে ডিম্পল বেহুশ হয়ে যায়। এজন্য সানি ডিম্পলকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে আসে। গভীর রাতে নিজের একমাত্র আদরের মেয়েকে কোলে নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর ডিম্পলের বাবা অনেক রেগে যায়, কিন্তু সানি সেসবের তোয়াক্কা না করে ডিম্পলকে কোলে নিয়ে সোজা তার বেডরুমে চলে যায়। সেখানে সে ডিম্পলকে সুন্দর করে শুইয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন ডিম্পলের বাবা জিজ্ঞেস করে, বল তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস? সানি তখন নিজের পরিচয় দেয়। সে জানায় সে তার মেয়ের বয়ফ্রেন্ড। সে আরও বলে, দেখুন আঙ্কেল, আপনার মেয়েকে ভালোবাসি বলেই বাসায় রেখে গেলাম। আর যদি আমি ওর ক্ষতি চাইতাম তাহলে ওকে এখানে আনতাম না, সোজা লিটনের ফ্ল্যাটে নিয়ে যেতাম। তো সানির এমন কথাবার্তা শুনে তার উপর ডিম্পলের বাবা মা অনেক ইমপ্রেসড হয়ে যায়। পরদিন সানি ডিম্পলকে নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ করেই সে একটি পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়ায়। প্রথমে সে বাড়িটির দেয়াল টপকে ভেতরে চলে যায়। তারপর ইট পাটকেল ছুঁড়ে ওই বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করতে থাকে। একই সঙ্গে সে ওই বাড়ির লোকদেরকে উদ্দেশ্য করে ইচ্ছেমতো গালাগাল করতে থাকে। তার আচরণ দেখে বোঝাই যাচ্ছিল ওই বাড়ির লোকদের উপর তার অনেক দিনের ক্ষোভ জমা রয়েছে। একটু পরেই ওই বাড়ির সকল পুরুষ সদস্যরা লাঠিসোঁটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এটা দেখে সানি অনেক ভয় পেয়ে যায়। তখন সে ডিম্পলকে সঙ্গে নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। ডিম্পল বারবার সানিকে জিজ্ঞেস করে ওই বাড়ির সঙ্গে তার কী সম্পর্ক রয়েছে। সানি প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু ডিম্পল অভিমান করে চলে যাচ্ছিল বলে সানি সত্যিটা বলতে বাধ্য হয়। সে জানায় ওই বাড়িটি ছিল তার পৈতৃক সম্পত্তি। চাকরির সুবাদে তার দাদা যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তখন তারা ওই বাড়িটি এক ব্যক্তির কাছে ভাড়া দেয়। কিন্তু যখন তার দাদা মারা যায় তখন ওই লোকটি কোনোভাবে জালিয়াতি করে তাদের বাড়িটি হাতিয়ে নেয়। এই কথা শোনার পর ডিম্পল মনে মনে কিছু একটা ভাবতে থাকে, আর সানিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাড়িটি ফিরে পাওয়ার জন্য যা যা করতে হবে আমি সেই চেষ্টা করব। ডিম্পল সেখান থেকে বের হয়ে সরাসরি তার বাবার অফিসে চলে যায়। তার বাবা ছিল অনেক বড় একজন বিজনেসম্যান এবং একই সঙ্গে সে ছিল খুব পাওয়ারফুল একজন মানুষ। ডিম্পল তার বাবাকে সানিদের ওই বাংলো বাড়ি সম্পর্কে সবকিছুই খুলে বলে। সবকিছু শোনার পর ডিম্পলের বাবা অনেকগুলো গুন্ডা পাঠায় সেই বাড়িটিকে দখলমুক্ত করার জন্য। গুন্ডারা সেখানে গিয়ে বাড়ির সমস্ত আসবাবপত্র ভাঙচুর করতে থাকে আর সেই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করে দেয়। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর সেখানে ডিম্পলের পরিবার চলে আসে, আর একই সঙ্গে সানিও এসেছিল। সানির মুখে ছিল আনন্দের হাসি, কারণ সে অনেকদিন পর তাদের বাড়িটি ফিরে পেয়েছে। সানির হাতে ছিল এই বাড়িটির একটি পুরাতন নকশা। তার দাবি তার বাবা নিজ হাতে এই নকশাটি এঁকেছিল। বাড়িটি ঘুরে দেখার পর ডিম্পলের বাবার অনেক পছন্দ হয়ে যায়। সে সানিকে ডেকে বলে সে যেন এই বাড়িটি তার কাছে বিক্রি করে দেয়, কারণ এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্ট টাকা সানির হাতে নেই। সানি বর্তমানে একটি জিমে ট্রেনার হিসেবে ছোট্ট একটি জব করে। সেই সামান্য টাকা দিয়ে সে এই বাড়ির রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তাই ডিম্পলের বাবা বলে, এই বাড়িটি বিক্রি করলে তুমি 2 কোটি টাকা পাবে। 1 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনবে, আর বাকি 1 কোটি দিয়ে তুমি তোমার জিমের বিজনেস শুরু করতে পারবে। সানি কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর সে ডিম্পলের বাবার প্রস্তাবে রাজি হয়ে যায়। ডিম্পলের বাবা তখন সানিকে 20 লক্ষ টাকা অ্যাডভান্স করে, আর বাকি রইল 1 কোটি 80 লক্ষ টাকা। সেটা সে বাড়ি দলিল হওয়ার পর সানিকে বুঝিয়ে দেবে। এরপর সানির কাছ থেকে বিদায় নিয়ে তারা সেখান থেকে চলে যায়। তবে যাবার পথে ডিম্পলের মা বলছিল এই জায়গার দাম 8 কোটি টাকা, আর 8 কোটি টাকার প্রপার্টি মাত্র 2 কোটিতে পেয়ে তারাও অনেক খুশি ছিল। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ কিছুদিন পরে চাড্ডার অফিসে একজন লোক আসে। সে সঙ্গে করে আইনজীবী ও পুলিশ নিয়ে এসেছিল। তার দাবি মিস্টার চাড্ডা জোর করে তার বাড়ি দখল করেছে। এই শুনে মিস্টার চাড্ডা ওই লোকটিকে বলে, আরে ভাই, আমি কেন বাড়ি দখল করতে যাব? আমি তো ওই বাড়ির লিগ্যাল মালিক সানি সিং এর কাছ থেকে জায়গাটি ক্রয় করেছি। যদিও এখনো রেজিস্ট্রি হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। এরপর সে প্রমাণ হিসেবে সানির দেওয়া সেই বাড়ির নকশাটি দেখায়। এটা দেখে লোকটি বলে, মিস্টার চাড্ডা, আপনি বুঝতে পারছেন না ওই ছেলেটি আপনার সঙ্গে কত বড় প্রতারণা করেছে। এই দেখুন আমার বাড়ির আসল দলিলপত্র। এরপর যখন মিস্টার চাড্ডা ওই বাড়ির আসল ডকুমেন্টসগুলো দেখে তখন তার মাথায় যেন বাজ পড়ে। পুলিশ তখন ডিম্পলের সামনেই মিস্টার চাড্ডাকে ধরে থানায় নিয়ে যায়। ডিম্পল এটা জানার পর সানিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে চলে যায় সানির জিমে, আর সেখানে গিয়ে জানতে পারে সানি 2 দিন আগেই চাকরি ছেড়ে দিয়েছে। এরপর সে সরাসরি চলে যায় সানির বাসায়, আর সেখানে গিয়ে দেখতে পায় সানির বাসা পুরাই ফাঁকা, অর্থাৎ সানি বাসা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে।
এটা দেখার পর ডিম্পল ক্লিয়ারলি বুঝতে পারে সানি তার সঙ্গে ভালোবাসার নামে কত বড় প্রতারণা করেছে। সে তখন কান্নায় ভেঙে পড়ে। এরপর ডিম্পল সানির নাম্বারে কল করে আর সে এমন একটি কলার টিউন শুনতে পায়। कभी कभी जीतने के लिए कुछ हारना पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। এটা ছিল শাহরুখ খানের একটি বিখ্যাত ডায়লগ। যাই হোক, এরপর আমরা সানি সিংকে দেখতে পাই মুম্বাইয়ের একটি বিমানবন্দরে। সে তার ফোন থেকে সিমটি বের করে টয়লেটে ফ্লাশ করে দেয় এবং তার ফোনটিও নষ্ট করে দেয়। পরবর্তী সিনে আমরা রায়না নামের একটি মেয়েকে দেখি। সে মুম্বাইয়ের একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। তার অফিসের বস তাকে জরুরি তলব করে আর একই সঙ্গে বলে তাদের কোম্পানির বর্ষপূর্তি উপলক্ষে আগামী 72 ঘন্টার মধ্যে তার একটা বিশেষ পেইন্টিং চাই, যার নাম হুসেন ঘোড়া। আর এই পেইন্টিংটি ছিল খুবই ব্যয়বহুল, যা সারা পৃথিবীতে মাত্র এক পিসেই রয়েছে। বস রায়নাকে বলে যত টাকা লাগে আমি দিব, তুমি এই পেইন্টিংটি কেনার বিষয়ে ডিল করো। ঠিক তখনই আমরা সেখানে ক্লিনারের বেশে থাকা সানিকে দেখতে পাই। তার মুখে ছিল বাঁকা হাসি। এদিকে রায়না চারিদিকে খোঁজখবর নিতে শুরু করে সেই পেইন্টিংয়ের ব্যাপারে, কারণ তার হাতে সময় ছিল খুবই কম। একদিন রায়না অফিস থেকে বাড়ি ফেরার পথে দেখতে পায় রাস্তায় একটি ট্রাক দাঁড় করানো। সে ওই গাড়িটির জন্য যেতে পারছিল না, তাই সে বারবার হর্ন বাজাচ্ছিল। ঠিক তখনই সেখানে সানি চলে আসে। সে রায়নাকে বলে, ম্যাডাম একটু ধৈর্য ধরুন, আর সামান্য কিছু মালামাল নামানো বাকি আছে, এটা নামানো হয়ে গেলেই আপনি যেতে পারবেন। এটা বলেই সানি তাড়াহুড়ো করে সেই ট্রাকের কাছে চলে যায় আর ওয়ার্কারদের বলে, সাবধানে এটা নামাও, এটা কোনো সাধারণ পেইন্টিং নয়, এটা হচ্ছে বিখ্যাত হুসেন ঘোড়া। একথা শোনা মাত্রই রায়না যেন আনন্দে লাফিয়ে ওঠে। সে তখনই গাড়ি থেকে বের হয়ে সানির সঙ্গে কথা বলতে যায়। সে সরাসরি পেইন্টিংটি কেনার জন্য সানিকে অফার করে, কিন্তু সানি সাফ জানিয়ে দেয় সে এটা বিক্রি করতে পারবে না, কারণ এটা তার কাছে অমূল্য। তাছাড়া সে মুম্বাইতে এসেছে শুধুমাত্র একটি এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য, আর আজ রাতেই হবে তাদের সেই এক্সিবিশন। তার কোম্পানির নাম ইন্ডিগো আর্ট গ্যালারি। সানি তখন রায়নাকে ওই এক্সিবিশনের একটি ইনভাইটেশন কার্ড দিয়ে বলে, রাতে চলে আসুন, বাকি কথা সেখানেই হবে। এরপর সে খুব ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে রায়না গুগল সার্চ করে ইন্ডিগো আর্ট গ্যালারির ব্যাপারে খোঁজ খবর নেয় এবং সে জানতে পারে এই পেইন্টিংটির মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। সন্ধ্যার পর রায়না পৌঁছে যায় সেই আর্ট গ্যালারিতে। রায়না সানিকে বলে, আমি আপনার পেইন্টিংয়ের ব্যাপারে ভালোভাবে জেনে এসেছি, এটার মার্কেট ভ্যালু আছে 80 লক্ষ টাকা, কিন্তু আমি আপনাকে 90 লক্ষ টাকা দেব। সানি জানায় কোটি টাকা দিলেও সে এটি বিক্রি করতে পারবে না, কারণ এই পেইন্টিংয়ের মালিক সে নয়। এটির আসল মালিকের নাম লেট সুরি, যিনি ভারতের একজন বিশিষ্ট ব্যবসায়ী। সানি বলে এই ব্যাপারটা নিয়ে সে সুরি ভাইয়ের সঙ্গে কথা বলবে, আর সুরি ভাই যদি এটি বিক্রি করতে রাজি হয় তবে সে রায়নাকে জানাবে। আরেকটা বিষয়, সানি কিন্তু এখানে নিজের নাম গোপন করেছে। সে রায়নার সামনে নিজেকে দেবেন শাহ বলে পরিচয় দেয়। পরের দিন রায়নার ফোনে একটি কল আসে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি নিজেকে সুরি ভাই নামে পরিচয় দেয়, কিন্তু একটু পরেই দেখা যায় ফোনের ওপাশে থাকা সেই ব্যক্তিটি সুরি ভাই ছিল না, সেটা ছিল সানি, যে কিনা তার কণ্ঠ চেঞ্জ করে রায়নার সঙ্গে কথা বলছিল। তো সানি চালাকি করে বারবার বলছিল সে এই পেইন্টিংটা বিক্রি করবে না, কিন্তু রায়না তো নাছোড়বান্দা, কারণ সে তার বসকে কথা দিয়ে ফেলেছে। তাই যে করেই হোক এই পেইন্টিংটি তার কিনতেই হবে। দামাদামি করতে করতে এটির দাম উঠে যায় 1,20,00,000 টাকায়। একটা পর্যায়ে সানি ওই পেইন্টিংটি বিক্রি করার জন্য রাজি হয়ে যায়। রায়না তখন বলে সে 60 লক্ষ টাকা ক্যাশ দেবে আর বাকি টাকা সে চেকে পরিশোধ করবে। তো পরের দিনই রায়না চুক্তি অনুযায়ী 50% টাকা নগদ পরিশোধ করে সেই পেইন্টিংটি নিয়ে যায়। অফিসের বর্ষপূর্তির দিন মহা ধুমধাম করে সেই পেইন্টিংটি উদ্বোধন করা হয়। দেশের বড় বড় মিডিয়াগুলোতে এই উদ্বোধনের অনুষ্ঠান প্রচার করা হচ্ছিল। অফিসের বস ছিল খুবই খুশি, কিন্তু একটু পরেই তার সেই খুশি ম্লান হয়ে যায়, কারণ এই পেইন্টিংয়ের প্রকৃত মালিক অর্থাৎ সুরি ভাই তাকে কল করে আর হুমকি দেয় সে তাদের কোম্পানির বিরুদ্ধে মামলা করবে। কারণ হিসেবে সুরি জানায় এই পেইন্টিংয়ের মালিকানা একমাত্র তারই নামে, তাছাড়া এটা বিক্রি করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই শুনে বস বুঝে যায় তার অফিসে থাকা এই পেইন্টিংটি হচ্ছে নকল একটি পেইন্টিং। সে তখন প্রচণ্ড রেগে যায় আর রায়নাকে ডাকে। রায়নাকে সে চরম অপমান করে আর চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ তার ধারণা রায়না নিজেও এই স্ক্যামের সঙ্গে জড়িত। এরপর রায়না সানির সঙ্গে যোগাযোগ করার জন্য তার নাম্বারে কল করে, আর তখন সেই কলার টিউনটি শুনতে পায়। এত বড় স্ক্যামের খবর দেশের সব বড় বড় গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়, আর সেই সুবাদে ডিম্পলও এই নিউজটা দেখতে পায়। নিউজটা দেখার পরে ডিম্পলের কিছু একটা খটকা লাগতে শুরু করে, তাই সে রায়নার নাম্বার জোগাড় করে তাকে কল করে। ডিম্পল রায়নার কাছে জানতে চায় যে লোকটা তার সঙ্গে প্রতারণা করেছে সে দেখতে কেমন। রায়না তখন বলে ওই লোকটির কোনো ছবি তার কাছে নেই। এরপরে ডিম্পল তার মনের সন্দেহ দূর করার জন্য সানির একটি ছবি রায়নার ফোনে পাঠিয়ে দেয়। রায়না যখন সেটি চেক করে তখন তো সে তাজ্জব হয়ে যায়। সে ডিম্পলকে বলে এই ছেলেটাই আমার সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু তুমি একে কিভাবে চিনো? এরপর ডিম্পল তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনাই রায়নাকে খুলে বলে। কিছুক্ষণ পর রায়নার নাম্বারে অন্য একটি মেয়ের কল আসে। সে জানায় সে লখনৌ থেকে ফোন করেছে আর তার নাম সায়রা রশিদ। সায়রা জানায় 2 বছর আগে তার সঙ্গে বড় ধরনের একটা প্রতারণার ঘটনা ঘটেছিল। একথা শোনার পর রায়না তখনই সায়রার ফোনে সানির একটা ছবি পাঠিয়ে দেয়, আর ছবিটা দেখার পর সায়রা নিজেও চমকে ওঠে, কারণ সেও সানির দ্বারাই প্রতারিত হয়েছিল। এরপর সায়রা তার নিজের গল্প বলতে শুরু করে যে কিভাবে সানির সঙ্গে তার পরিচয় হয়েছিল। একদিন সকালে সায়রা তার দোকানে যাওয়ার জন্য একটি বাস স্টপে দাঁড়িয়েছিল। সেখানেই সানির সঙ্গে তার প্রথম চোখাচোখি হয়।
এরপর বাস আসলে তারা দুজনেই বাসে উঠে পড়ে, কিন্তু ভাড়া দেওয়ার সময় দেখা যায় সায়রার কাছে কোনো টাকা ছিল না, কারণ সে ভুল করে তার পার্টসটি বাড়িতে ফেলে এসেছে। এজন্য বাসের কন্ট্রাক্টর তাকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে চাচ্ছিল। তখন তাকে সাহায্য করার জন্য সানি এগিয়ে আসে। সে নিজের টাকায় 2টো টিকিট কেটে নেয়, একটা নিজের জন্য আর একটা সায়রার জন্য, আর এভাবেই দুজনের পরিচয় হয়। তো একদিন সানি যখন বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল তখন সায়রা তাকে দেখে ফেলে। সে তখন সানিকে ডেকে তার দোকানে নিয়ে আসে, আর এখানেই সায়রার বাবার সঙ্গে সানির পরিচয় হয়। কথায় কথায় সানি কাপড়ের ব্যবসার সংক্রান্ত অনেক খুঁটিনাটি বিষয় সায়রার বাবার কাছ থেকে জানতে পারে। সে তখন কাপড়ের ব্যবসার প্রতি আগ্রহ দেখালে সায়রার বাবা বলে, কোনো সমস্যা নেই, তোমার যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবে। এরপর সায়রার বাবা সায়রাকে বলে সানিকে পুরো বাজারটি ঘুরিয়ে দেখানোর জন্য। সায়রাও তখন সানিকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বাজারে কোথায় কি পাওয়া যায় সবকিছু ঘুরে ঘুরে দেখায়। সানির ভোলাভালা চেহারা আর সরলতা দেখে সায়রা ধীরে ধীরে তার প্রতি মুগ্ধ হয়ে যায়। সে নিজেও জানে না কখন সে সানির প্রেমে পড়ে গেছে। তো সানি একদিন তার সঙ্গে থাকা সুটকেসটি খুলে সায়রাকে দেখায়, যার মধ্যে ছিল মনোমুগ্ধকর ডিজাইনের একটি ড্রেস, যেটার হাতের কাজ দেখে সায়রা নিজেও অবাক হয়ে যায়। সানি তখন বলে, বারলিতে আমাদের নিজস্ব একটা ফ্যাক্টরি আছে, আর সেখানেই আমরা এই ড্রেসগুলো উৎপাদন করি। ড্রেসগুলো সায়রার এতটাই পছন্দ হয়ে যায় যে সঙ্গে সঙ্গে চলে যায় তার বাবাকে দেখানোর জন্য, আর এই কাপড়গুলো তার বাবার অনেক পছন্দ হয়ে যায়। সে তখনই সানির সঙ্গে একটা ডিল করে, সে সানির থেকে 5000 মিটার কাপড় নেবে, প্রতি মিটার 500 টাকা করে, মোট 25 লক্ষ টাকার ডিল হয়। সে তখনই নগদে সানিকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স করে দেয়, আর বাকি 15 লক্ষ টাকা দেবে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর। এভাবেই সানি সায়রাদের কাছ থেকে 10 লক্ষ টাকা মেরে দেয়। এবার 3 জন মিলে ডিসিশন নেয়, যেভাবেই হোক তারা সানিকে খুঁজে বের করবে এবং যে কোনো মূল্যেই হোক তারা তাদের ক্ষতিপূরণ আদায় করে নেবে। কিন্তু সমস্যা হলো 3 জন থাকে 3 জায়গায়, এভাবে তারা সানিকে কখনোই খুঁজে বের করতে পারবে না। তখন রায়না বাকি দুজনকে পরামর্শ দেয় মুম্বাইতে তার কাছে চলে আসার জন্য, আর এখান থেকেই তারা সানিকে খুঁজে বের করার মিশন শুরু করবে। এরপর ডিম্পল আর সায়রা অনেক কষ্টে তাদের পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে। তারপর তারা মুম্বাইতে চলে আসে রায়নার কাছে। এবার তারা প্ল্যান করতে থাকে কিভাবে তারা সানিকে ট্র্যাপে ফেলবে, আর এই কাজের জন্য তারা ইশিকা নামের একটি মেয়েকে বাছাই করে। মেয়েটি দেখতে যেমন সুন্দরী, ঠিক তেমনি ছিল চালাক আর চঞ্চল প্রকৃতির। ইশিকা একটি সুপার শপে সেলসম্যানের জব করত। কেনাকাটা করার সুবাদে রায়না মাঝে মাঝে এখানে আসতো, আর সেই থেকেই ইশিকার সঙ্গে তার পরিচয়। রায়না ইশিকাকে অফার করে তার জন্য একটা কাজ করতে হবে। তারপর সানির পুরো বিষয়টা সে ইশিকাকে জানায়, আর ইশিকাকে এই অফার দেয় যে সানিকে তার ট্র্যাপে ফেলতে হবে। ইশিকা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ এই কাজ করতে গেলে তার চাকরিটা ছেড়ে দিতে হবে। তখন রায়না তাকে অনেক বড় অ্যামাউন্টের একটি টাকার লোভ দেখায়। সে বলে, এই কাজটা করতে পারলে তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এত টাকার কথা শুনে ইশিকা বিনা শর্তে রাজি হয়ে যায়। এবার আসল কাজ হলো সানিকে খুঁজে বের করা। এজন্য রায়না একজন হ্যাকারকে হায়ার করে। প্রথমে তারা সানি সিং নামে যত রেজিস্টার আইডি আছে সেগুলো সার্চ করে, কিন্তু সেখান থেকে তারা কোনো ফলাফল পায় না। তখন হঠাৎ করেই রায়নার মনে পড়ে যায় সেই কলার টিউনের কথা। সে হ্যাকারকে জানিয়ে দেয় ওই টিউনটি যারা যারা ইউজ করেছে তাদের একটা তালিকা বের করতে। তো হ্যাকার সারা রাত খোঁজাখুঁজি করে মোট 7 জনের একটি তালিকা তৈরি করে। এরপর তারা এক এক করে প্রতিটি নাম্বারে কল করতে থাকে। চতুর্থ নাম্বারটিতে কল ঢোকা মাত্রই তারা সানির কণ্ঠস্বর শুনতে পায়, আর একই সঙ্গে জেনে যায় তার লোকেশনও। এরপরই 3 জন মিলে রওনা হয়ে যায় আর পৌঁছে যায় সানির লোকেশনে। সেখানে যাওয়ার পর দূর থেকে তারা সানিকে দেখতে পায়, আর এত সহজে সানির দেখা পাবে সেটা তারা কখনোই ভাবতে পারেনি। এখন থেকে প্রতিটা মুহূর্ত তারা সানির ওপর গোয়েন্দা নজরদারি করতে থাকে। সানি কখন কোথায় যায়, কি করে, কার সাথে চলে, এই সব কিছুই তারা তদারকি করতে থাকে। এবার সমস্ত প্ল্যান রেডি করার পর ফাইনালি তারা সেখানে ইশিকাকে নিয়ে আসে, আর ইশিকার জন্য একটি 5 স্টার হোটেলের রুম বুক করে। তার কারণ হচ্ছে ইশিকা এখন কোনো সাধারণ মেয়ে নয়। এখন থেকে সে সবার সামনে অভিনয় করে যাবে আমেরিকার একজন নামকরা বিলিয়নারের মেয়ে হিসেবে। সে এখানে থাকা সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে তার এখানে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে সমুদ্রের পাড়ে সুন্দর একটি জায়গা কিনে সেখানে একটি 5 স্টার হোটেল বানানো। তার আমেরিকার ফেক বিলিয়নার বাবার পরিচয় সহ তাদের কোম্পানির একটি ফেক ওয়েবসাইট বানিয়ে ফেলে রায়না। এরপর রায়না ইশিকাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে তাকে কাজ করতে হবে। এরপর ইশিকা তার মিশন শুরু করে। প্রথমেই সে রাজকীয় স্টাইলে হোটেলে এন্ট্রি নেয়, আর এত সুন্দর হোটেল রুম দেখে সে খুশিতে পাগল হয়ে যায়, কারণ সে তার লাইফে এমন সুন্দর একটা হোটেল রুমে আগে কখনোই থাকেনি। এরপর ইশিকা শঙ্কর নামের একজন হোটেল বয়ের খোঁজ করে, কারণ সে জানতে পেরেছে শঙ্করের সঙ্গে সানির একটা কানেকশন আছে। ইশিকা প্রথমেই শঙ্করের কাছে নিজের পরিচয় তুলে ধরে। তিনি হচ্ছেন আমেরিকার একজন নামকরা বিলিয়নার হিমেশ ভাই প্যাটেলের একমাত্র মেয়ে ইশিকা প্যাটেল। এরপর সে শঙ্করকে জানায় বিচের পাশে তার একটি সুন্দর জায়গা লাগবে 5 স্টার হোটেল করার জন্য। শঙ্কর যদি এমন একটি জায়গার খোঁজ দিতে পারে তাহলে সে শঙ্করকে অনেক টাকা বকশিশ দেবে। এরপর সে শঙ্করের হাতে তার বিজনেস কার্ড আর সঙ্গে কিছু বকশিশও তুলে দেয়। এতগুলো টাকা পেয়ে শঙ্কর তো মহা খুশি হয়ে যায়। সে তখনই দৌড়ে চলে যায় সানির কাছে, আর সানিকে সব কিছু খুলে বলে। এবার সানিও প্রস্তুতি নিতে শুরু করে দেয় তার নতুন টার্গেট অর্থাৎ ইশিকা প্যাটেলকে বশ করার জন্য। প্রথমেই সানি একটি ক্যাফেতে যায় আর কম্পিউটারে কিছু একটা সার্চ করে।
সানি যখন সেখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে সায়রা ঢোকে আর দেখতে পায় তাদের বানানো সেই ফেক ওয়েবসাইটটি সানি অনলাইনে সার্চ করেছিল তার সত্যতা যাচাই করার জন্য। এটা দেখে তারা বুঝতে পারে সানি ইতিমধ্যেই তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। সানির এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক ইশিকাকে তার পটাতেই হবে। তাই সে সারাক্ষণ ইশিকার পেছন পেছন ঘুরঘুর করতে থাকে। সানি যেভাবে ইশিকাকে ফলো করে যাচ্ছিল ঠিক তেমনি ওরা তিনজনও সবসময় সানিকে ফলো করছিল। দেখে মনে হচ্ছিল এরা যেন বাস্তব জীবনের টম অ্যান্ড জেরি। হঠাৎ 3 দিনের জন্য সানি গায়েব হয়ে যায় আর এটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু একদিন দেখা যায় সানি কোথা থেকে যেন খুব দামি একটা গাড়ি নিয়ে এসেছে, কারণ বড়লোকের মেয়েকে পটাতে হলে তার নিজেরও তো তেমনই স্ট্যাটাস থাকা লাগবে। এরপর সানি খুব হাইফাই গেটআপ নিয়ে একটি বারে ঢোকে আর সেই মুহূর্তে সেখানে ইশিকা ড্রিঙ্কস করছিল। ইশিকা যখন তার বিল দিতে যায় তখন দেখা যায় তার কার্ড কাজ করছিল না, কোনো কারণে লক হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় সানি তাকে না জানিয়ে সেই বিলটি পরিশোধ করে দেয়। ইশিকা যখন এই কথা বারটেন্ডারের কাছে জানতে পারে তখন সে সানির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলে আর এভাবেই তাদের দুজনের মধ্যে ইন্ট্রোডিউস হয়। পরদিন সানি শঙ্করকে দিয়ে অনেকগুলো ফুল পাঠায় ইশিকার জন্য। ইশিকা যখন জানতে চায় এই ফুলগুলো তাকে কে পাঠিয়েছে, শঙ্কর তখন বলে, ম্যাডাম এই ফুলগুলো আপনার জন্য বিক্রম থাপা স্যার পাঠিয়েছে। বিক্রম থাপার কথা শুনে ইশিকা বলে, এই মালটা আবার কে? শঙ্কর তখন বলে, গতরাতে বারে যার সঙ্গে আপনার কথা হয়েছিল সেই হচ্ছে বিক্রম থাপা। তো বিক্রমের ব্যাপারে শঙ্কর অনেক প্রশংসা করতে শুরু করে যে তিনি হচ্ছেন এই অঞ্চলের একজন নামকরা বিজনেসম্যান। এখানে তার কমপক্ষে 1 ডজনেরও বেশি হোটেল রয়েছে। এরপর ইশিকা চলে যায় বিক্রম থাপা অর্থাৎ সানির সঙ্গে দেখা করার জন্য। প্রথমেই সে সানিকে ধন্যবাদ জানায় তাকে ফুল পাঠানোর জন্য। এরপর তারা সারাদিন অনেক ঘোরাঘুরি আর মজা করে কাটায়। ইশিকা সানিকে জানায় সে প্রথমেই এখানে একটি বিলাসবহুল রেস্টুরেন্ট বানাতে চায়, যার জন্য তার বাজেট হচ্ছে 25 কোটি টাকা। এটা শুনে সানি মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেকদিন পর সোনার ডিম পাড়া একটা মুরগির সন্ধান পেয়েছে। তখন সানি ইশিকাকে বলে, তোমার এই প্রজেক্টের বিষয়ে যে কোনো ধরনের হেল্প লাগলে আমি তোমার পাশে আছি। সানির কথা শুনে ইশিকা অনেক খুশি হয়ে যায়। সে তখন সানিকে ডিনারের আমন্ত্রণ জানায়। ডিনার করার সময় ইশিকা সানিকে একটা লোভনীয় অফার করে। সে সানিকে প্রস্তাব দেয় তার সঙ্গে পার্টনারশিপে থাকার জন্য। ইশিকা আরও বলে সে খুব শীঘ্রই একটা ইয়ট পার্টির আয়োজন করবে। যে কোনো দেশে তাদের হোটেলের শাখা উদ্বোধন করতে গেলে তারা এমন একটি পার্টির আয়োজন করে যেখানে তারা দেশের সব নামিদামি ব্যক্তিদের ইনভাইট করে, যার ফলে ওই স্থানের মানুষ তাদের হোটেল সম্পর্কে আগেভাগেই জানতে পারে। তো সবকিছু শোনার পরে সানি ইশিকার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ইশিকা তাকে একটা শর্ত দেয় যে ইয়ট পার্টি করতে 1 কোটি টাকা খরচ হবে আর এই পুরো টাকাটাই এখন সানিকে বহন করতে হবে। সানি তখন ইশিকার সকল শর্তেই রাজি হয়ে যায়। এবার শুরু হয়ে যায় ইশিকা, ডিম্পেল আর রায়নার মিশন। তারা দ্রুত বেরিয়ে পড়ে আর তাদের কাজ শুরু করে দেয়। তারা বিচের পাশে থাকা একটি মেলা থেকে সস্তায় অনেকগুলো জামা কাপড়, জুতো, হ্যান্ডব্যাগ সহ আরও অনেক কিছু ক্রয় করে। এরপর বাসায় এসে 3 জনে মিলে শুরু করে দেয় সেগুলো কাস্টমাইজ করার কাজ। সায়রা যেহেতু একজন ভালো টেইলার্স, তাই সে জামা কাপড়গুলোকে কাস্টমাইজ করে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস বানিয়ে ফেলে। তারা জুয়েলারি আইটেম থেকে শুরু করে পায়ের জুতো সবকিছুই কাস্টমাইজ করে ফেলে এবং বাজার থেকে বিশ্বের নামিদামি সব ব্র্যান্ডের নকল স্টিকার কিনে সেগুলোতে বসিয়ে দেয়। তাদের তৈরি করা সকল পণ্য নিয়ে তারা একটি দোকানে চলে যায় আর সেই দোকানটির ওনারের নাম ছিল গৌরব। গৌরবের সঙ্গে তাদের আগে থেকেই চুক্তি হয়। তারা তাদের সকল পণ্যগুলো ওই দোকানে সুন্দর করে সাজিয়ে রাখে। একটু পরেই দেখা যায় ইশিকা সানিকে নিয়ে সেই দোকানটিতে চলে আসে, কারণ ইয়ট পার্টির জন্য তার ড্রেস, জুয়েলারি সহ আরও অনেক কিছুই কিনতে হবে। ইশিকা বেছে বেছে সেই পণ্যগুলোই চয়েস করছিল যেগুলো একটু আগেই রায়নারা রেখে গিয়েছিল। ইশিকা সেখান থেকে প্রচুর কেনাকাটা করে আর সমস্ত বিল পরিশোধ করেছিল সানি, কারণ সানির কাছে মনে হচ্ছিল কোটিপতির মেয়েকে পটানোর জন্য এমন ইনভেস্টমেন্ট করা খুব একটা খারাপ কিছু না। শপিং শেষ করে সানি আর ইশিকা যখন সেই দোকান থেকে বেরিয়ে পড়ে তখনই সেখানে তারা 3 জন প্রবেশ করে আর গৌরবের কাছে জানতে পারে ইশিকা এখান থেকে 70 লক্ষ টাকার শপিং করেছে। এই শুনে তারা 3 জন আনন্দে লাফাতে শুরু করে, কারণ সামান্য কিছু টাকা ইনভেস্ট করে তারা ইতিমধ্যেই সানির কাছ থেকে 70 লক্ষ টাকা আদায় করে নিয়েছে। পার্টির জন্য ইয়ট ভাড়া করতে গিয়ে সানিকে আরও 20 লক্ষ টাকা গুনতে হয় আর এখানেও রায়না আগে থেকেই তার একজন লোককে সেট করে রেখেছিল, ফলে সে এখান থেকেও প্রায় 15 লক্ষ টাকার মতো প্রফিট করে নেয়। এরপর তারা পার্টির জন্য খাবার অ্যারেঞ্জ করতে শুরু করে। তারা 3 জন বাজারে চলে যায় আর অনেক কেনাকাটা করে। তারা বাড়িতে বসে নিজেরা মিলেই সমস্ত খাবার তৈরি করে নেয়। এদিকে আবার ডিম্পেলকে দেখা যায় সে বাজারে গিয়ে সস্তা মদ কেনে, যার প্রতি বোতলের দাম ছিল শুধুমাত্র 90 টাকা। এরপর ডিম্পেল আরও কিছু দামি ব্র্যান্ডের মদের বোতল আর স্টিকার কিনে নিয়ে আসে, যার ফলে সেই 90 টাকার মদের বোতল হয়ে যায় 90,000 টাকা। সবকিছু অ্যারেঞ্জ করার পর মহা ধুমধাম করে শুরু হয়ে যায় ইয়ট পার্টি। সফলভাবে পার্টি শেষ করার পর তারা 3 জন হিসেব নিকেশ করতে বসে পড়ে। এখানে আসার পর থেকে তাদের হোটেল ভাড়া, ইশিকার পারিশ্রমিক আর ইয়ট পার্টি সহ সমস্ত খরচ বাদ দিয়ে তাদের হাতে রয়ে যায় মোট 45 লক্ষ টাকা। এই বিষয়টা তারা ইশিকাকে জানানোর জন্য কল করে, কিন্তু ইশিকা ফোনটি রিসিভ করছিল না। অন্যদিকে ইশিকাকে দেখা যায় সে সানির সঙ্গে সারা রাত ভর ধুমিয়ে পার্টি করছে। আসলে মিথ্যা অভিনয় করতে করতে কখন যে সে সানির প্রেমে পড়ে গেছে সে নিজেও জানে না।
রাতভর চিল করে সকালবেলা সানি ইশিকাকে তার হোটেলের সামনে নামিয়ে দিয়ে যায়। রাতে ইশিকাকে ফোনে না পেয়ে রায়নারা অনেক দুশ্চিন্তায় ছিল, তাই সকাল সকালেই তারা চলে আসে ইশিকার হোটেলে তার সঙ্গে দেখা করার জন্য। এদিকে সানিকে দেখা যায় সে যেতে যেতে কিছু একটা নিয়ে চিন্তা করছিল। ইশিকার সঙ্গে সারা রাত সময় কাটিয়ে সে এটা বুঝতে পেরেছিল যে ইশিকা তাকে ভালোবেসে ফেলেছে, তাই সেও তার মনের কথাটি আর চেপে রাখতে চায় না। সে তখনই গাড়ি ঘুরিয়ে আবার ইশিকার হোটেলের দিকে রওনা হয়। ইশিকার রুমের ভেতর এই চারজনকে একসঙ্গে দেখতে পেয়ে সানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সানির আর বুঝতে বাকি নেই যে তার সঙ্গে কি হচ্ছে। এরপর সানি দ্রুত সেখান থেকে কেটে পড়ে। সানি তো এখন সবকিছু জেনেই গেছে, সে চাইলেই কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে সেটা না করে আবারও আসে ইশিকার হোটেলে তার সঙ্গে দেখা করার জন্য। সে ইশিকাকে নিয়ে বাইরে ঘুরতে চায়, তবে সে ইশিকাকে এটা বুঝতে দেয়নি যে তিনি তাদের সকল প্ল্যান জেনে গেছে। কিন্তু সানি এবার ইশিকাকে অবাক করে দিয়ে তার সমস্ত সিক্রেট জানিয়ে দেয়। অর্থাৎ সে সত্যিটা বলে দেয় যে কিভাবে সে মেয়েদের কাছ থেকে প্রতারণা করে অনেক অনেক টাকার মালিক হয়েছে। সানির এমন সরল স্বীকারোক্তি শুনে ইশিকা নিজেই অবাক হয়ে যায়। আসলে সানি তো আগেই জানতে পেরেছিল যে ইশিকা তার সকল সিক্রেট জেনে ফেলেছে, তাই সে ইশিকাকে সরাসরি প্রপোজ করে। আর এই সত্যিটা জানানোর উদ্দেশ্য ছিল যে ইশিকা তাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা সেটা পরীক্ষা করার জন্য। সানির এই ব্যবহারে ইশিকা বুঝতে পারে সে বাটপার হলেও মানুষ হিসেবে তার মনটা অনেক ভালো, আর এজন্যই সে সাহস করে এত বড় একটা গোপন সত্য কথা তাকে বলতে পেরেছে। আর এসব জানার পর রায়নারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ইশিকা সানির প্রেমে হাবুডুবু খেয়ে যদি সত্যিটা বলে দেয় তাহলে তো তাদের সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে। কিন্তু ইশিকা তাদেরকে আশ্বাস দেয় সে এমনটা কখনোই করবে না। এরপর তারা আরও একটা মাস্টার প্ল্যান করে। তারা ইশিকাকে বলে সানির বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতে। এবার তারা তাদের নতুন প্ল্যান বাস্তবায়নের কাজে নেমে পড়ে। তারা প্রথমেই একটি জমি পছন্দ করে। একজন ভূমি অফিসারের সঙ্গে কথা বলে তারা জানতে পারে ওই জমিটির বর্তমান মূল্য 90 লক্ষ টাকা। এরপর ইশিকার বাবার চরিত্রে অভিনয় করার জন্য তারা একজন লোককে ভাড়া করে। ভাড়া করা ওই লোকটি ইশিকার নাম্বারে ফোন করে সানির সঙ্গে কথা বলে সানি এবং তার মেয়ের বিয়ের বিষয়ে। সে সানিকে সরাসরি শর্ত দিয়ে দেয় যদি তার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে সিকিউরিটি বাবদ তার মেয়েকে একটি জমি কিনে দিতে হবে, আর 5 স্টার হোটেল করার জন্য বাদবাকি যত ইনভেস্টমেন্ট প্রয়োজন সেগুলো সে করবে বলে জানায়। তো সানি তখন সকল শর্ত মেনে নিয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সানি ইশিকাকে বলে আমি তো একটা মহা বিপদে পড়ে গেলাম, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যই আমি তোমার বাবার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আসল সমস্যা হলো আমার কাছে এখন পুরো টাকাটা নেই। কিভাবে যে বাকি টাকাগুলো ম্যানেজ করব আর ওই জায়গাটা কিনবো সেটাই বুঝতে পারছি না। তো ইশিকা এই কথাগুলো আবার রায়নাদের কাছে গিয়ে জানিয়ে দেয়। রায়না তখন তাদের কাছে থাকা সেই 45 লক্ষ টাকা ইশিকার হাতে তুলে দেয় আর বলে এই টাকাটা সানিকে দিয়ে দিতে। তার প্ল্যান হচ্ছে এই টাকাটি নেওয়ার পর সানি নিজের কাছ থেকে আরও 45 লক্ষ টাকা অ্যাড করে মোট 90 লক্ষ টাকা দিয়ে সেই জমিটি কিনবে। এরপর তারা যখন জমিটি বিক্রি করে দিবে তখন তো পুরো টাকাটা আবার তাদের হাতেই চলে আসবে। সেই চিন্তা থেকেই তারা ওই টাকাগুলো ইশিকার হাতে তুলে দেয়, আর ইশিকা সেই টাকাগুলো তুলে দেয় সানির হাতে। টাকা পাওয়া মাত্রই সানি ইশিকার নামে তার সেই পছন্দের জায়গাটি দলিল করে দেয়। দলিল হাতে পেয়ে সবাই তো মহাখুশি, কিন্তু ইশিকাকে দেখা যায় তার বিপরীত, কারণ সানিকে এভাবে ঠকানোটা তার একদমই পছন্দ ছিল না। যাই হোক, এরপর সবাই মিলে ইশিকাকে অনেক ধন্যবাদ জানায়। কিন্তু একটু পরেই দেখা যায় সেই জায়গায় কয়েকটা ট্রাক চলে আসে, আর ওই ট্রাক থেকে শ্রমিকরা মালামাল নামিয়ে সেখানে রাখছিল। এটা দেখে তারা 4 জন সেখানে এগিয়ে যায়। রায়না সেখানে থাকা একজন লোককে জিজ্ঞেস করে এই জায়গাটি আমরা 90 লক্ষ টাকা দিয়ে কিনেছি, আপনি কার পারমিশন নিয়ে এখানে মালামাল রাখছেন? এই শুনে লোকটা তো অবাক হয়ে যায়। সে বলে বলেন কি আপনারা 90 লক্ষ টাকা দিয়ে এই জায়গা কিনেছেন, যেই জায়গা বছরের 5 মাসই থাকে পানির নিচে? তখন রায়না ওই লোকটিকে জিজ্ঞেস করে এই জায়গার দাম কত হতে পারে? তখন ওই লোকটি বলে সর্বোচ্চ 3 লক্ষ টাকা হতে পারে, এর বেশি না। এই শুনে তো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা সবাই তখন ইশিকাকে সন্দেহ করতে শুরু করে। রায়না তো সরাসরি বলেই ফেলে এই সব কিছু তোর প্ল্যান, আর তুই এখান থেকে টাকার ভাগ পেয়েছিস। এই শুনে ইশিকা অনেক কষ্ট পায়। সে তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারা 3 জনই তখন ছুটে চলে যায় সেই ব্রোকারের অফিসে, যার মাধ্যমে তারা জমিটি কিনেছিল। কিন্তু সেখানে গিয়ে দেখে অফিস একেবারেই ফাঁকা। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সানি ইশিকার কাছ থেকে টাকা পাওয়ার পর প্রথমেই সে ওই জমিটা মাত্র 3 লক্ষ টাকায় নিজের নামে কিনে নেয়। তারপর সেই ব্রোকারের সাহায্যে ওই জায়গাটি সে ইশিকার নামে করে দেয়। অর্থাৎ সে এখানে নিজেই ক্রেতা আবার নিজেই বিক্রেতা। তো এভাবে জালিয়াতির মাধ্যমে সে পুরো 90 লক্ষ টাকা হাতিয়ে নেয়। আর সেই ব্রোকার ছিল সানির একজন ভাড়াটে লোক। সে সানির প্ল্যান অনুযায়ী এই সবকিছু করেছিল। সবকিছু হারানোর পর বিষণ্ণ মন নিয়ে তারা হোটেলে ফিরে যায়, আর সেখানে গিয়ে সানিকে দেখে তারা চমকে ওঠে। সানি তখন তাদের 3 জনের কাছে ক্ষমা চায় আর তাদেরকে পুরো 1 কোটি টাকা ফিরিয়ে দেয়। সানি চাইলেই টাকাগুলো নিয়ে অন্য কোথাও চলে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ সে ইশিকাকে অনেক ভালোবেসে ফেলেছে। আর ইশিকার সম্মান রক্ষার জন্যই সে এখানে ফিরে এসেছে, কারণ সে চায় না তার জন্য ইশিকার গায়ে কোনো কলঙ্ক পড়ুক। তো টাকা পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় আর সানিকেও ক্ষমা করে দেয়। এরপর সানি একদিন চলে আসে ইশিকার সঙ্গে দেখা করার জন্য। সে ইশিকাকে সরাসরি প্রপোজ করে, আর ইশিকাও সানির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সানি এখানে আসার আগেই রায়না ইশিকাকে সমস্ত ব্যাপারটাই জানিয়ে দিয়েছিল। যাই হোক, এরপর ইশিকা সানিকে বলে বিয়ে করার আগে তোমার আসল নামটা কি আমি জানতে পারি? তখন সানি বলে তার আসল নাম হচ্ছে রিকি ভেল।
এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। আর এই রোমান্টিক দৃশ্য দেখার পর ডিম্পলের অনেক খারাপ লাগে, কারণ একটা সময় সানি তো তার এক্স বয়ফ্রেন্ড ছিল। তো এই সুন্দর এন্ডিংয়ের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে কিপ টিভি না করে এক্ষুনি একটি কমেন্ট করে দাও। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।